রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। কোরবানির পশু চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা। পুরান ঢাকার পোস্তার আড়তদাররা ঈদের চামড়া কেনার প্রস্তুতি নিলেও সক্ষমতা অন্য বছরের চেয়ে কমে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। তারা সুর তুলেছেন আন্তর্জাতিক বাজারে চাহিদা কম, ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধ না করা, অর্থ কারিগর সংকটে ঝুঁকি বেড়েছে তাদের। তবে ট্যানারি মালিকরা বলছেন সময় মতো ব্যাংকের সহায়তা পেলে বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব। সুলতান আহমেদের রিপোর্ট। জাতীয় সম্পদ কিংবা গরিবের সম্পদ যাই বলা হোক না কেন, এভাবে ফেলে দেয়া কোনোভাবেই কাম্য হতে পারে না। তবে নানা বাস্তবতায় গেল বছর দেশের বিভিন্ন জায়গায় নদীতে ফেলে দেয়া মাটির নিচে পুঁতে রাখার মতো নজির তৈরি হয় কোরবানির চামড়া ঘিরে। বছর ঘুরে আবারও চলে এসেছে সবচেয়ে বড় চামড়া কেনার মৌসুম। প্রশ্ন উঠেছে, প্রায় 1 কোটি চামড়ার ভবিষ্যৎ কী? রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তায় দেখা যায় ধুয়ে মুছে শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছেন ব্যবসায়ীরা। চামড়া সংরক্ষণে অতি প্রয়োজনীয় লবণেরও মজুত করছেন তারা। তবে নানা শঙ্কাও রয়েছে ব্যবসায়ীদের মনে। বলছেন আন্তর্জাতিক বাজারে চাহিদা কম থাকায় এখনও অবিকৃত রয়েছে 1,500 কোটি টাকার পুরনো চামড়া। রয়েছে অর্থ সংকটও। এবার তো অত পারা যাবে না, চামড়া নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এত কাজের দরকার নেই, অল্প করব। আমার কাছে টাকা থাকলে আমি কেন কম দামে দিয়ে মানুষের মাল না কিনলে আমার কি লাভ হবে? প্রতি বছর ঈদের সময়ে দেশের উত্তরবঙ্গ থেকে আসে মৌসুমী শ্রমিক। তবে এবার লকডাউন বাস্তবতায় তাদের আশা নিয়েও রয়েছে শঙ্কা। দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকরাও খুশি নন প্রাপ্য মজুরি নিয়ে। কাজের পরিশ্রম হিসাবে কোনো মহাজন কোনো লেবারে দিতে পারবে না। ঈদের জন্য মনে করেন ঘরটা খালি রাখছে। আমরা 2-1 দিনের জন্য আসি, কাজ করি, চলে যাই। কাঁচা চামড়া ব্যবসায়ীদের সভাপতি বলছেন অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে ট্যানারি মালিকদের। পাশাপাশি গরমের মৌসুম হওয়ায় চামড়া সংরক্ষণে কোরবানিদাতা মৌসুমী ব্যবসায়ীদেরও সতর্ক হওয়ার আহ্বান তার। সরকার তো প্রত্যেক বছরই তাদেরকে পেমেন্ট করে এবং ব্যাংক টাকা দেয়। তারা যেমন স্বচ্ছভাবে আমাদের টাকাটাও দেয়, টাকা সঠিকভাবে যদি চামড়াটা ভালোভাবে লবণজাত সময় মতো করতে পারে। ট্যানারি মালিকরা অবশ্য অর্থের জন্য তাকিয়ে রয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর দিকে। এবার যদি বাংলাদেশ ব্যাংকের ইয়েতে সাড়া দিয়ে বাণিজ্য ব্যাংকগুলি সে মানে আগে আসে, তাহলে আর্থিকটা অনেকাংশে দূর হয়ে যাবে। অবশ্য গেল বছরের চেয়ে কিছুটা বাড়িয়ে এবছর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের অন্যতম রপ্তানি পণ্য এই চামড়া। এবছর যেন একটি চামড়াও নষ্ট না হয়, সেজন্য সরকারকে ঈদের আগেই পদক্ষেপ নেয়ার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবছর ঢাকার জন্য লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর প্রতি বর্গফুট 40 থেকে 45 টাকা এবং ঢাকার বাইরে 33 থেকে 37 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া 15 থেকে 17 টাকা, বকরির চামড়া 12 থেকে 14 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চামড়ার দাম নির্ধারণ নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত আসে। বৈঠকের শুরুতে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ দাম কিছুটা বাড়িয়ে প্রস্তাব করলেও বিরোধিতা করেন ব্যবসায়ীরা। গেল বছর ঢাকায় লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর ক্ষেত্রে ছিল প্রতি বর্গফুট 35 থেকে 40 টাকা। বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবার চামড়ার এই দাম নির্ধারণ করা হয়েছে। সচিব গতবার যেটা ছিল 35 থেকে 40 ঢাকায়, সেটা আমরা 40 থেকে 45 যেটা বলেছেন সেইটাই আমরা করেছি। দ্বিতীয় যেমন ঢাকার বাইরে ছিল 28 থেকে 32, সেখানেও 5 টাকা বাড়িয়ে আমরা 33-37 করেছি। খাসির চামড়া যেটা ছিল 13 থেকে 15, সেটাতে আমরা বললাম 2 টাকা করে বাড়িয়েছি। সে 13 থেকে 15 ছিল, সেটা 15 থেকে 17। একইভাবে যেটা ছিল 10 থেকে 12 বকরি, সেটা 12 থেকে 14 করেছি। আল্লাহর রাস্তায় আপনারা এই দামটা মেনটেন করার জন্য সব রকম সাহায্য করবেন। জানাবো দেশে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো 226 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 12,236 জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু বাড়লেও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে। 24 ঘন্টায় 44,941 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 27.23%। সবশেষ 11 দিনের মধ্যে শনাক্তের এই হার সর্বনিম্ন। সব মিলিয়ে দেশে পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10,71,774 জন।
মোট মৃত্যু হয়েছে 17,278 জনের। করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 9,05,807 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,395 জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অক্সিজেন সরবরাহে ব্যাহত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। বেলা 3:15টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 15 মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। আইসিইউ ইউনিটের ন্যাসাল ক্যানুলার প্লাগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় আইসিইউ ইউনিটের চিকিৎসাধীন 10 রোগী সহ পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখানে আর আগুন লাগার সম্ভাবনা নাই, কিন্তু এটা আমাদের দেখতে হবে যে কমিটির মাধ্যমে আসলে কেন লাগলো এবং আমরা কতদিনের মধ্যে, আমার এখন কতদিনের মধ্যে আমি আবার আইসিইউ চালু করতে পারবো, যেহেতু পেশেন্টের লোড অনেক বেশি। পেশেন্ট এখন এখানেই আছে, আমরা বিভিন্ন জায়গায় রেখেছি, অক্সিজেনের মধ্যে রাখার চেষ্টা করতেছি। তো এটা আমাদের একটা চ্যালেঞ্জ, আমরা পেশেন্টদেরকে সব জায়গায় দিয়ে সাথে তাদেরকে অক্সিজেন প্রোভাইড করা। লকডাউন শিথিল হওয়ার প্রথম দিনে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে রাজধানীর বাস ও রেল স্টেশন লঞ্চ টার্মিনালে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। বাসে বা ট্রেনে উঠতে স্বাস্থ্যবিধি কিছুটা মানা হলেও টিকিট কাটার লাইনে তার কোনো বালাই ছিল না। লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কঠিন জানিয়ে রেলমন্ত্রী বলেছেন বিধি নিশ্চিতে কাজ করছেন তারা। নাইমাজিকর রিপোর্ট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারের কঠোর নিষেধাজ্ঞা শিথিল করায় বৃহস্পতিবার থেকে সারা দেশে 38 জোড়া আন্তনগর এবং 19 জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল করছে। আর রেল চলাচলের প্রথম দিনই আসন সংখ্যার প্রায় দ্বিগুণ যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসে একটি লোকাল ট্রেন। এই ট্রেনে গাদাগাদি করে আসা মানুষগুলোর কাউকেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। হ্যাঁ, অতটা নিরাপদ না, ঠিক আছে, অনেক লোকজন উঠছে, লোকজন যাতায়াতি করে বসছে। স্বাস্থ্যবিধি এই ট্রেনে তো ওইভাবে মানে না, এটা লোকাল ট্রেন তো দেখা যায় মোটামুটি ভিড়ই থাকে, 3 সিটে 3 জনই বসে। তবে আন্তনগর ট্রেনগুলো চলছে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে। জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া হচ্ছে সেখানে। বাড়ি তো কুরবানি দেওয়া লাগবে, আমরা তো 1 লাখ কুরবানি দিই, এখন আমরা না গেলে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, বারবার কি চেক করা হচ্ছে যে মাস্ক করা হচ্ছে কিনা, আরো স্যানিটাইজার করে যাচ্ছে। পরবর্তীতে অনেক ভিড় হতে পারে এবং তখন স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হবে কিনা তা নিয়ে অনেক সন্দিহান আমি, সেক্ষেত্রে আগেই চলে যেতে চাচ্ছি আর কি। এদিকে প্রথম দিনের ট্রেন চলাচল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী জানান, কেউ স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লোকাল ট্রেনগুলিতে কিছু কিছু ব্যত্যয় হচ্ছে, এরপরেও আমরা চেষ্টা করছি যাতে মানা যায়। এই কমলাপুরে যে সুবিধাটা আছে, বিমানবন্দরের যে সুবিধাটা আমরা তৈরি করেছি, অর্থাৎ অ্যাক্সেস কন্ট্রোল, সেটা কিন্তু সমস্ত স্টেশনগুলোতে আমরা এখন করতে পারি নাই। কেউ যদি কোনো জায়গায় ব্যর্থ হয়, আমরা যদি সেটা বুঝতে পারি বা ধরতে পারি, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। একই সাথে দূরপাল্লার বাস সহ সকল গণপরিবহন চলাচল শুরু করেছে। সেখানেও ছিল স্বাস্থ্যবিধির বেহাল দশা। একসাথে গাদাগাদি করে টিকিট কিনতে ভিড় করেন যাত্রীরা। তাদের অভিযোগ, স্বাস্থ্যবিধি নিয়ে বাস কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এভাবেই সবাইকে দাঁড়াতে হচ্ছে। আর বাস কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। 3 ফিট ডিস্টেন্স হওয়ার কথা ছিল, বাট এদের তো সিস্টেম ভালো না। এরা যদি প্লেস করে দিত, মার্কিং করে দিত, তাহলে সেই মতো আমরা দাঁড়াতাম। নিজে তো ঝুঁকিতে অবশ্যই আছে, কিন্তু কি করা, যেতে তো হবে। শারীরিক দূরত্ব আমরা তো মাইকে সবকিছুই বলতেছি, কিন্তু যাত্রীরা যদি না শুনে সেটা তো আমাদের কিছু করে। চলমান এই শিথিল অবস্থা বহাল থাকবে 23 জুলাই ভোর 6টা পর্যন্ত। এরপর করোনা মহামারীর বিস্তার রোধে 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। শিথিল লকডাউনের খবর জানাতে রাজধানী থেকে সহকর্মী প্লাবন রহমান এবং পাটুরিয়া ঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। শুরুতে চলে যাচ্ছি সহকর্মী প্লাবনের কাছে। প্লাবন, শিথিল লকডাউনের প্রথম দিন আজকে এর আগের ঘন্টায় আপনি জানিয়েছিলেন যে রাস্তায় কিন্তু যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আসলে কিরকম অবস্থা দেখতে পাচ্ছেন সড়কে? বুঝতে পারছেন, অনেকদিন পরে সাধারণ মানুষ একরকম মুক্তি পেয়েছে বলতে হবে, কারণ করোনা নিয়ে ভয় ডর খুব বেশি আমরা চোখে পড়ছে না। যদিও স্বাস্থ্য সচেতনতা কিছুটা বেড়েছে, মাস্ক আমরা অনেকের মুখে দেখছি। সব মিলিয়ে রাস্তায় প্রচণ্ড চাপ, যানবাহনের প্রচণ্ড চাপ। আমি যেখানে দাঁড়িয়েছি গুলিস্তান মোড়ে, আসলে আমার সামনে পল্টন, বাঁদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশন, পেছনে সদরঘাট, ডান থেকে গুলিস্তানের মূল যে বাজারঘাট, সেই জায়গাটাই চারিদিকে যানজট। প্রত্যেকটি সিগনালেই অসংখ্য সময়, প্রত্যেকটি সিগনালে অ্যাটলিস্ট আধা ঘন্টা 40 মিনিট দাঁড়াতে হচ্ছে যানবাহনদেরকে এই মোড় পার হতে। বুঝতেই পারছেন, ছবি দেখেও বুঝতে পারছেন কতটা চাপ।
আমরা দেখতে পাচ্ছি যে ঘরমুখী মানুষের চাপ অনেক বেশি, বিশেষ করে আমার পেছন দিকে সদরঘাটমুখী মানুষের চাপ অনেক বেশি। যানবাহন এখান থেকে একেবারে নড়তেই পারছে না, অনেক মানুষ যানবাহন পাচ্ছে না সেরকম অভিযোগ করেছেন। যারা ট্রাফিক পুলিশ রয়েছেন এখানে, তারা হিমশিম খাচ্ছেন যানবাহন নিয়ন্ত্রণ করতে। একটু কথা বলি, একজন পুলিশ সার্জেন্ট এখানে আছেন। ভাই একটু কথা বলি, কি ধরনের চাপ দেখছেন রাস্তায়? স্বাস্থ্যবিধির অবস্থা, স্বাস্থ্যবিধি কি মানছে মনে হচ্ছে? স্বাস্থ্যবিধি ভাই আসলে 50% লোক মাস্ক আমরা বলতেছি, তারপরেও মনে হয় যে 50% লোকের মুখে মাস্ক নেই। আর এই 17 দিন গণপরিবহন সহ বিভিন্ন গাড়িগুড়ি বন্ধ থাকায় মানুষ এবং গাড়ি একবারে মনে হয় যেন সকাল থেকে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ছে। ভাবছিলেন এত চাপ হবে নাকি চাপ বেশি? না, নর্মালি তো 17 দিন বন্ধ ছিল, 17 দিন পরে গণপরিবহন সহ অন্যান্য বাইরের গাড়ি টাড়ি আসতেছে, যার ধরুন প্রচুর চাপ আছে। আমরা কাজ করতেছি এই চাপ নিরসনের জন্য। অনেক ধন্যবাদ। শুনছিলেন আসলে এই এখন আজকে প্রথম দিনেই যারা বাড়ি যাচ্ছেন, প্রিয়জনের কাছে ফিরতে চাচ্ছেন, বিশেষ করে সদরঘাট, কমলাপুর, একই সঙ্গে যে বাস টার্মিনালগুলো রয়েছে, সায়দাবাদ, গাবতলী, যাত্রাবাড়ি, সব জায়গায় কিন্তু ঘরমুখী মানুষের চাপ রয়েছে। প্রথম দিনেই নানা রকম দুর্ভোগের মধ্যে তাদের পড়তে হচ্ছে। সামনের যে সময়গুলো আছে 21 জুলাই ঈদের আগে এই প্রত্যেক দিনই চাপ আরও বাড়বে এবং দুর্ভোগ কিন্তু বাড়বে বলেই ধারণা দিচ্ছেন যারা সংশ্লিষ্টরা রয়েছেন। তো এই ছিল আমার কাছে গুলিস্তান থেকে। আমরা যেতে চাই পাটুরিয়া ঘাটে, সেখানে রয়েছেন সহকর্মী নাজমুল হুদা। প্লাবন, আপনাকে ধন্যবাদ। আপনি রাজধানী থেকে আমাদেরকে সেখানকার খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে রয়েছে আমি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। সেখানে কিন্তু দেখছেন যে এই মুহূর্তে 17টি ফেরি কিন্তু এখন চালু রয়েছে এবং যেহেতু দীর্ঘদিন পরে কিন্তু গণপরিবহন ছেড়ে দিয়েছে এবং সেখানে কিন্তু এখন দেখছেন যে প্রত্যেকটা ঘাটেই কিন্তু মানে একদম ফাঁকা এবং গাড়িগুলি আসলে গণপরিবহন বিশেষ করে মানুষ আজকে কিন্তু যাতায়াত করেছে এবং যেহেতু রাত হয়েছে, রাতে হয়তো ঢাকার থেকে যেসব গাড়িগুলি ছেড়ে আসবে সেগুলো হয়তো নির্দিষ্ট সময় মতো গন্তব্য পৌঁছাবে। যেহেতু এই মুহূর্তে একটু ঘাটে ফাঁকা রয়েছে এবং আপনি দেখছেন যে ফেরিগুলি আসছে এবং গরুর যে ট্রাকগুলি সেগুলি আসলে মূলত বেশি ঢাকায় ঢুকছে এবং ঢাকা থেকে যারা, যেহেতু আগামীকাল শুক্রবার, সেদিন হয়তো কালকে থেকে চাপ পড়তে পারে। এখন এই মুহূর্তে ঘাটে কিন্তু আপনি দেখছেন পুরো ফাঁকা এবং লঞ্চ ঘাটে কিন্তু আপনি একটু চাপ রয়েছে এবং লঞ্চ কিন্তু চলছে এবং সেখানে আসলে স্বাস্থ্যবিধি কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মেনে চলছে না এবং এই ঘাটে যে যদি স্বাস্থ্যবিধি মেনে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে তারা যাতে গন্তব্যে পৌঁছাতে পারে এবং তারা যাতে যেতে পারে এবং সেখানে কিন্তু আপনি যেখানে দেখছেন যে তারা এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু এখন রয়েছে এবং বিআইডব্লিউটিসির কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রস্তুত রয়েছে এবং প্রত্যেকটি মানুষ যাতে বাড়িতে নির্বিঘ্নে যেতে পারে তারা সেই প্রস্তুত রেখেছে এবং সবগুলো ফেরি কিন্তু সচল রেখেছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া থেকে ফেরিঘাটের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে অর্থের কাছে। অর্থী, নাজমুল এবং প্লাবন দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে সহকর্মী নাজমুল হুদা এবং প্লাবন রহমান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন লকডাউনের শিথিলের প্রথম দিনে আসলে সড়ক এবং ঘাটের পরিস্থিতি। এদের পর শুরু কঠোর লকডাউনেও পোশাক কারখানা খোলা রাখতে চান পোশাক মালিকরা। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবদের সঙ্গে সাক্ষাৎ করে কথা জানিয়েছে বস্ত্র খাতের মালিকরা। পরে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। যেন খোলা থাকে, কারণ আমরা জানি যে ইকোনমিতে শিল্প কারখানা যদি খোলা না রাখা যায় তাহলে ইকোনমিতে এটার একটা মারাত্মকভাবে নেতিবাচক এফেক্ট হবে। আমরা যেটা বলেছি যে আমাদের পরিস্থিতি তুলে ধরেছি, আমাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি এবং সেটা নিয়েই বিবেচনা করতে বলেছি। সেই বিবেচনাটা কিভাবে করবে সেটা সরকার ওনার আগামী পরশুদিন মিটিং করে সেটা ডিসিশন নেবে। সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক কর্মকর্তাদের নির্বাচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2021 সভায় এই নির্দেশনা দেন তিনি। সেনানিবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই সভায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ সহ বৈঠকে অংশ নেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের শুরুতে সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন সেনা প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এবারে ভ্যাকসিনের খবর। কিনে এনে গণ টিকাদান কঠিন হওয়ায় দেশেই টিকা উৎপাদনের বিকল্প নেই বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এরই মধ্যে বাংলাদেশের সাথে যৌথ উৎপাদনে যেতে সরকারি পর্যায়ে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে চীন। কিন্তু প্রযুক্তি দিতে রাজি হচ্ছে না চীন কিংবা রাশিয়ার সংশ্লিষ্ট কোম্পানিগুলো। এমন বাস্তবতায় তাশখন্দ সফরে আলাদা বৈঠক করে রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীকে টিকা উৎপাদন প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার অনুরোধ করবেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ভারতের সেরাম, চীনের সিনোফার্ম, রাশিয়ার স্পুতনিক এবং কোভ্যাক্সের সরবরাহ মিলিয়ে আসছে বছর প্রথম ভাগে 10 কোটি টিকা সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু দেশের 80% মানুষকে টিকা দিতে দরকার 26 কোটি ডোজ। বাকি টিকার হিসাব মেলাতে তাই দেশেই টিকা উৎপাদনের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশেই টিকা উৎপাদনে দেশীয় 3 কোম্পানির সক্ষমতা দেখালেও চীন ও রাশিয়া তাদের প্রযুক্তি দিতে রাজি হচ্ছে না বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এখন কোম্পানির সাথে তারা দেন দরবার করতেছে, এইটা যে কোনো মুহূর্তে হয়ে যাবে। শুধু তারা ফিনিশিং এন্ড সেটিং সামথিং। কোনো দেশই তার টেকনোলজি দিতে রাজি না, আর আমাদের কোম্পানিগুলো চাচ্ছে ওইটা দাও। আমরা আমার দেশ রাষ্ট্র হিসেবে আমরা বলেছি যে এই শুড বি এ পাবলিক গুড, এবং আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ফ্রম ডে ওয়ান বলেছেন যে টিকাটা শুড বি এ পাবলিক গুড, আর এই টেকনোলজি শুড বি ওন বাই অল দ্য কান্ট্রিজ। বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অফ মিশন জানান, যৌথ উৎপাদনে যেতে চুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত চীন সরকার, কিন্তু প্রযুক্তি শেয়ারের বিষয়টি নির্ভর করছে কোম্পানিগুলোর উপর। Two things. Say that's for co-producing. I mean, Sinopharm, they informed us they are ready. But I don't think that our Bangladeshi government is asking the foreign vaccine producers for sharing the intellectual property. এদিকে মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তান সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে চীন, রাশিয়া এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথক বৈঠক করবেন তিনি। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি টিকা সরবরাহ ও উৎপাদন অগ্রগতি এগিয়ে নেওয়ার অনুরোধ করবে বাংলাদেশ। চাইনিজ ফরেন মিনিস্টার সাহেবের সাথে দেখা হবে, ওনার সাথে দেখা হওয়ার সময় উনি আমাদের আরো 10 লক্ষ সিনোফার্ম ভ্যাকসিন গিফট হিসেবে দিবে। সো দিস ইজ অলসো ভেরি গুড নিউজ। সফরের প্রাক্কালে এমনটি জানিয়ে যান পররাষ্ট্রমন্ত্রী। লকডাউনের সময় যাতে বিএফএস। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধনের ন্যূনতম বয়সসীমা কমিয়ে 18 বছর করার কথা ভাবছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, অনলাইন নিবন্ধন করতে সক্ষম নন গ্রামাঞ্চলের এমন জ্যেষ্ঠ নাগরিকদের শুধু এনআইডি দিয়ে টিকা নেয়ার ব্যবস্থা করা হবে। মন্ত্রীর শঙ্কা, লকডাউন শিথিলের ঘোষণায় সংক্রমণের হার বাড়তে পারে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবারে করোনা সংক্রমণ কমাতে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি 6 দফা সুপারিশ করে, যেখানে লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। টিকার আওতায় বেশি মানুষ সম্পৃক্ত করতে বয়সসীমা 18তে নামিয়ে আনারও পরামর্শ দেন তারা। পরামর্শ কমিটির সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, লকডাউন শিথিলের সুযোগে সড়ক জুড়ে মানুষের উপস্থিতি উদ্বেগের। স্বাস্থ্যবিধি না মানলে উৎসবের ঈদ মাতমে রূপ নেবে। এই লকডাউন শিথিল করা হয়েছে, খুলে দেওয়া হয়েছে, এর মাধ্যমে সংক্রমণের হার একটু বাড়তে পারে। যদি কিনা আমরা স্বাস্থ্য গাইডগুলো, স্বাস্থ্যের নির্দেশনাগুলো একদমই না মানি, এমনভাবে যাতে ঘোরাফেরা না করি যে ঈদের আনন্দে জানি দুঃখে পরিণত না হয়ে যায়। বাংলাদেশে গেল 26 জানুয়ারি টিকা নিবন্ধনের শুরুতে বয়সসীমা সর্বনিম্ন ছিল 40-এর ঘরে, 5 জুলাই যা নামিয়ে আনা হয় 35 বছরে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি উদ্বোধন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার শিক্ষার্থীদের দ্রুত স্কুল কলেজে পাঠাতে চায়। 18 বছর ঊর্ধ্বে যারা ছেলে মেয়েরা আছে তাদেরকেও আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে স্কুল কলেজে যাওয়ার সুযোগ করে দিব। গ্রামের লোকরা ভ্যাকসিন নিতে কষ্ট হয়, তারা নিবন্ধন করতে কষ্ট হয়, তাহলে আমরা তাদের জাতীয় পরিচয়পত্র দিয়েও আমরা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব। লোকবলের অভাব কাটাতে নতুন করে 2000 চিকিৎসক, 4000 নার্স নিয়োগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি সমাজের বিত্তশালীদের স্বাস্থ্য খাতে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সহযোগিতার আহ্বান জানান। দেশের বিত্তবানরা এই করোনা মহামারী। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।
করোনা সংক্রমণ কমে আসলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি সমমান ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার চূড়ান্ত পরিকল্পনা তুলে ধরেন। মন্ত্রী জানান, করোনা পরিস্থিতি অনুকূলে না এলে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল নির্ধারণ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। 2020 সালের মার্চে বৈশ্বিক করোনা সংক্রমণ দেশ জুড়ে ছেকে বসার পর সবচেয়ে ক্ষতির মুখে পড়ে দেশের শিক্ষা ব্যবস্থা। এরপর থেকে অদ্যবধি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ দেয়নি ভয়াবহ করোনা। 2020-এর টালমাটাল পরিস্থিতিতে এইচএসসি রেজাল্ট দিতে হয়েছে কোনো পরীক্ষা ছাড়া অটো পাশে। 2021-এর অবস্থা আরও ভয়াবহ। এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা 2 বছরের কোনো প্রাতিষ্ঠানিক ক্লাস না করেও এখন পরীক্ষার্থী। তাই বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন তার চূড়ান্ত পরিকল্পনা। কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ, আর এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই 2021 সালের। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানান, আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ে কোনো পরীক্ষা হবে না। 50 নম্বরে পরীক্ষা নেওয়া হবে শুধু নির্বাচনিক বিষয়ের, যেখানে 10টি প্রশ্ন থেকে 4টি বাছাইয়ের সুযোগ পাবে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যথাক্রমে 60 দিন এবং 84 দিনের শ্রেণী কার্যক্রম শেষে পরীক্ষা অনুষ্ঠানের পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম। ডিসেম্বরের মধ্যে করোনা পরিস্থিতি অনুকূলে না থাকলে পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্ট ও বিষয় ম্যাপিং এর ভিত্তিতে দেয়া হবে রেজাল্ট। এক্ষেত্রে নির্বাচনিক 6টি বিষয়ের 30টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যে পূর্ববর্তী জেএসসি, জেডএসসি, এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এসএসসি, এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ে কোনো অ্যাসাইনমেন্ট থাকছে না বলেও জানান শিক্ষামন্ত্রী। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। করোনা মহামারীতে এবার ভিন্ন ভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপি। এর মধ্যে করোনার প্রকোপে কর্মহীন মানুষের সহায়তায় নিজস্ব কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। আর করোনা রোগীদের চিকিৎসায় সহযোগী সংগঠন ড্যাবকে সাথে নিয়ে দেশব্যাপী ফ্রি ক্যাম্প, হটলাইন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিচ্ছে বিএনপি। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যছবি নিয়ে রিশাদ হাসানের প্রতিবেদন। গত বছরের মার্চে দেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকেই কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৎপর হয়েছিলেন মন্ত্রী, এমপি, দলের কেন্দ্রীয় নেতা, দলীয় মেয়র, চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলর সহ সর্বস্তরের নেতাকর্মীরা। চলতি বছরের এপ্রিলে করোনার দ্বিতীয় ঢেউ ও নতুন করে লকডাউন শুরুর পর দলীয়ভাবে ত্রাণ ও সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। 2 কোটি পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে দলটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও থানা পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। করোনাকালে অক্সিজেন সংকট মোকাবেলায় আমরা আছি আপনারই পাশে, এই স্লোগান নিয়ে বাগেরহাটের মোড়লগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিনের প্রয়াত মায়ের নামে চালু করা হয়েছে বেগম রাজিয়া নাসের অক্সিজেন ব্যাংক। এছাড়া সকালে পৌরসভায় চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত, অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে বাগেরহাট 2 আসনের শেখ সারহান নাসের তন্ময় এমপির পক্ষ থেকে 900 দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। বেগম রাজিয়া নাসের নামে
করোনার দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার প্রেক্ষাপটে বিএনপি মানুষের জরুরি চিকিৎসা সেবায় প্রাধান্য দিচ্ছে। এরই মধ্যে করোনা সংক্রমিত এলাকা হিসেবে পরিচিত দেশের উত্তর ও পশ্চিম এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে প্রায় 200 চিকিৎসক হটলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছেন। বিভিন্ন জেলায় হেল্প সেন্টারের মাধ্যমে প্রতিদিন বিনামূল্যে ওষুধ সহ অক্সিজেন সেবা এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রী দেওয়া হচ্ছে। দায়বদ্ধতা থেকেই আসলে আমরা জনগণের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য এই চিকিৎসা দিচ্ছি। গুরুত্বপূর্ণ রোগীদের ক্ষেত্রে যারা যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ 2-1টি রোগী এসেছিল, আমাদের কাছে অক্সিজেন আছে, যাদের অক্সিজেনের প্রয়োজন তাদেরকে অক্সিজেন দিচ্ছি। বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লোমিটার, মাস্ক সহ চিকিৎসা সামগ্রী পৌঁছে দেন বগুড়া 4 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনায় বিপর্যস্ত পল্লী এলাকার মানুষের কর্মসংস্থানের প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। মহামারীকালীন সরকার ঘোষিত প্রণোদনাকে অর্থনীতির জন্য তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে তারা বলেছেন, প্রণোদনার অর্থ যেন সঠিক মানুষের হাতে যায়, কঠোরভাবে তা মনিটর করা প্রয়োজন। আর তাহলে গতি আসবে ঝিমিয়ে পড়া অর্থনীতিতে। শাহালি জয় রিপোর্ট। মহামারী করোনায় একদিকে যেমন বাড়ছে মানুষের মৃত্যুর সংখ্যা, অন্যদিকে দেশের অর্থনীতিতেও পড়ছে বিরূপ প্রভাব। সবচেয়ে ক্ষতির শিকার নিম্ন আয়ের মানুষ। তাদের কথা মাথায় রেখে এবছর নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। 5টি প্যাকেজে ঘোষিত এই প্রণোদনায় নগদ সহায়তা পাচ্ছেন 17,24,000 দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌ পরিবহন শ্রমিক। তাদের দেয়া হচ্ছে নগদ 2,500 টাকা। মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে এ অর্থ পৌঁছে যাবে ক্ষতিগ্রস্তদের হাতে। যেগুলি সরাসরি দেওয়া হচ্ছে, বিশেষ করে যেমন ওই যে দিনমজুরকে দেওয়া হচ্ছে, পর্যটন কর্মীকে দেওয়া হচ্ছে, পরিবহন কর্মীকে দেওয়া হচ্ছে ইত্যাদি, এগুলোকে মনিটরিং এ রাখতে হবে। খোলা বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য বিক্রি হবে চাল ও আটা। এজন্য বরাদ্দ 150 কোটি টাকা। 333 নম্বরে ফোন করে খাদ্য সহায়তা আবেদনকারীদের জন্য জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ হয়েছে 100 কোটি টাকা। একটু সমাজের সচ্ছল লোক ছিলেন, সম্মানিত লোক, এখন হয়তো আর্থিকভাবে তারা অনেক কষ্টে আছেন। তারা আমাদের কাছে ফোন করলে আমরা কিন্তু সাথে সাথে আমরা তাদের বাসায় আমরা খাদ্য সহায়তা এবং নগদ টাকাও আমরা প্রেরণ করে থাকি। কোভিডের কারণে যশোরে কোনো মানুষ না খেয়ে থাকবে না। এই যে বিধিনিষেধ বা যে সমস্ত আমরা আরোপ করেছি সেগুলো যারা মেনে চলবেন তাদের সকলকে সকল ধরনের সহায়তা করার সুযোগ আমাদের আছে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে পল্লী এলাকার কর্মহীন মানুষদের নতুন কর্মসংস্থানের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,500 কোটি টাকা। 4% সুদে এই টাকা ঋণ নিতে পারবেন গ্রহীতারা। আমরা রেগুলারলি কারা অসুবিধায় পড়ছে সেটা আমরা নজরদারির মধ্যে রাখছি আর কি। সুতরাং আমরা জানি তো সরকারের যে নির্দেশনা আসবে, টাকার সঙ্গে তো কিছু দিক নির্দেশনা আসে, সেই দিক নির্দেশনাগুলোকে অনুসরণ করে আমরা খুব দ্রুতই সেটা বিতরণ করতে পারবো, কারণ আমাদের সেই সক্ষমতা আছে। গ্রাম লেভেলে মানুষের একটা মনের মধ্যে যে ভয় আছে যে অভাব অনটনের মধ্যে আমরা পড়ে গেছি, সেটা থেকে কিন্তু তারা অনেকটা মানসিকভাবে মুক্ত হবেন। করোনার ধাক্কায় বিপর্যস্ত পর্যটন খাতের সংশ্লিষ্টরাও পাচ্ছেন প্রণোদনা। হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে দেয়া হচ্ছে 1,000 কোটি টাকা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশকে স্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা সামগ্রী দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে সৌদি সরকারের পক্ষে সব সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহালান। এসব সামগ্রীর মাধ্যমে সার্জিক্যাল মাস্ক, N95 মাস্ক, গ্লাভস, পিপিই সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। $10 লাখ মূল্যমানের এসব সামগ্রী বাংলাদেশের পক্ষে গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। দেশব্যাপী বিরাজমান মহামারী করোনায় উদ্ভূত পরিস্থিতিতে খুলনার নৌ অঞ্চলে ক্ষতিগ্রস্ত, অসহায়, ছিন্নমূল এবং দুস্থ পরিবারের মাঝে সহায়তা দিয়ে আসছে নৌবাহিনী। এই ধারাবাহিকতায় রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরীর পক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়াখালী নারী সংগঠনের 200 দুস্থ ও দরিদ্র নারীদের মাঝে
ঈদ উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আর গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগে উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ চত্বরে গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। সারা দেশে বিনামূল্যে 1 কোটি মাস্ক দেবে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন FPCCI। এছাড়া 2000 অক্সিজেন সিলিন্ডার বিতরণ এবং বিভিন্ন হাসপাতালের সামনে অক্সিজেন বুথ স্থাপন কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। মতিঝিলের ফেডারেশন ভবনে দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে FPCCI সভাপতি জসিম উদ্দিন বলেন, জনগণ সচেতন হলেই সংক্রমণ কমে আসবে, তাহলে লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হবে না সরকারকে। আজকের হসপিটালগুলিতে আপনার চিকিৎসা সামগ্রীর অভাব আছে, যার কারণে আমরা মাস্কের পাশাপাশি আমরা অক্সিজেন সিলিন্ডার সারা বাংলাদেশে আমরা অক্সিজেন সিলিন্ডার দেব। আমি মনে করি FPCCI এর এই অবস্থান দেশের মানুষের জন্য একটা বার্তা বয়ে নিয়ে আসবে, সেটা হলো মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াতে হবে সবাইকে। রংপুর সিটি সহ বিভাগের 4 উপজেলায় ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে দরিদ্র কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এসব খাদ্য সহায়তা পেয়ে বেশ খুশি নিম্ন আয়ের মানুষেরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা মহামারীর এই সময়ে গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এরই ধারাবাহিকতায় সারা দেশের মতো রংপুর সিটি কর্পোরেশন সহ বিভাগের 4 উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রংপুর সদর, পীরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় মোট 1500 অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় এই খাদ্য সহায়তা। কালের কণ্ঠ শুভ সংঘের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনাকালে এই খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় ও দুস্থ মানুষেরা। বসুন্ধরা গ্রুপ থেকে কালের কণ্ঠ আমাদেরকে ত্রাণ বিতরণ করতেছে, খুব সুন্দরভাবে বিতরণ হচ্ছে। পাইলাম, ভালো হইলো, আমাদের খুশি হইলাম, আমরা 10 দিন আমরা খাইতে পারবো। কালের কণ্ঠ থেকে যে আমাদেরকে সবাইকে ত্রাণ দিল, সবার আমার উপকার হলো। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আমরা কালের কণ্ঠ শুভ সংঘ সারা দেশে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি। বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগকে প্রশংসা করেছেন প্রশাসনের কর্মকর্তারা। আমি ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, যে তিনি এই রংপুর সহ সারা বাংলাদেশে এই যে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এদিকে বৃহস্পতিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠেও এলাকার 600 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বিতরণের মধ্য দিয়ে শেষ হলো গাইবান্ধা জেলায় বসুন্ধরা গ্রুপের 3000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ইতিবাচক ধারায় লেনদেন করে সপ্তাহ শেষ করেছে দেশের 2 পুঁজিবাজার। সূচক লেনদেন 2 বেড়েছে এদিন। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে এদিন প্রধান সূচক বেড়েছে 34 পয়েন্ট আর লেনদেন হয়েছে 1789 কোটি টাকা, যা তার আগের দিনের চেয়ে প্রায় 150 কোটি টাকা বেশি। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা করছেন অনেকেই। এবার তাতে সামিল হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের জন্য আফগানিস্তানের নিরীহ মানুষদের তালেবান গোষ্ঠীর হত্যাকাণ্ডের মুখে পড়তে হবে বলে দাবি করেছেন তিনি।
এদিকে আফগানিস্তানে মার্কিন বাহিনীর অভিযানের সময়ে সহায়তা দেয়া আফগান দোভাষীদের সরিয়ে নিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। খেলার খবর, টেস্ট জয় দিয়ে সফর শুরুর পর এবার ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টাইগারদের প্রথম অ্যাসাইনমেন্ট কাল বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। ওয়ানডে সিরিজ শুরুর আগে শেষ দিনের মতো অনুশীলন সেরেছে গোটা দল। মুশফিকের অনুপস্থিতি সত্ত্বেও দলের বাকিদের উপর আস্থা রেখে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নির্বাচকরা। বাংলাদেশ নারী লীগের শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেল বসুন্ধরা কিংস। আজ কুমিল্লা ইউনাইটেডকে 6-0 গোলে হারিয়েছে তহুরা সাবিনারা। দলের হয়ে জোড়া গোল করেছেন শামসুন নাহার জুনিয়র। এছাড়া অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা, মনিকা এবং তহুরা খাতুন করেছেন একটি করে গোল। কুমিল্লা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের 15 মিনিটে কিংসকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা খাতুন। দ্বিতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় 57 মিনিট পর্যন্ত। 12 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সাবিনারা। শীর্ষে থাকলেও শিরোপা উদযাপনের জন্য আরও এক ম্যাচ অপেক্ষা করতে হচ্ছে বসুন্ধরার মেয়েদের। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।